2011 পরিবর্তনের পর তারপরে একজন দলবদলু সিপিএম, তিনি তখন সিপিএমে ছিলেন, তিনি অমিত মিত্রকে আঘাত করেন। এক রাতের মধ্যে 3000 সিপিএমের পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু তার আগে যে মানে সন্ত্রাসের পর যখন এলেন, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। আজকে তাকে শুনতে হচ্ছে যে ওনার মতো মানে উদারতাটা এই বাংলায় খারাপ। আমি বলছি ফরগেট অ্যাবাউট অত্যাচার। বাদশা তুমি বলো, এটা একজন নেতার ভাষা। এটাই বলছি যে 8 তারিখ আমি দেখে পারবো, আমি আবার সবকটা চালাবো। আমি এটাই বলছি যে যদি উল্টো হতো, এই যে ডিজে বাজাবা বলেছিলেন, ডিজেই তো বাজতো, তাহলে এই মানুষটাকে সুদীপদের মতো লোকে সুদীপদের মতো ছেড়ে দাও। ওই উদারতা আমার নেই। তোমরা কখনো একে কখনো সাবধান করেছো, বলেছো কখনো মহিলা এমপিকে রাতের অন্ধকারে আক্রমণ করা হচ্ছে? না, এই তো তোমরা বললাম কোনো মিতালি বাগের ব্যাপার না। এতগুলো বাইক তো দেখালাম, আরো 4 পাতার বাইক আছে, পরপর চালাবো। কোনো বিশেষ মিতালি বাগের ব্যাপার। বিপক্ষ জিতে এই জনসভা থেকে বলা হয়েছে যে 4 তারিখ প্রতিশোধ নেব। আজকে সেই প্রতিশোধের তত্ত্ব উল্টে গেলে কি মারাত্মক হতে পারে। মানে আমি বলছি একেবারে গৃহযুদ্ধের দিকে যেতে পারতো এই রাজ্য, মানুষ বাঁচিয়ে দিয়েছে। উত্তর কি এটা হতে পারে বলো? তোমরা এই কথাগুলো বলবে না যে বিজেপি এনেছে সিপিএম এনেছে। আমরা কি বলবো, এটা আপনি ঠিক করে নেবেন। কেন বলবে না? পশ্চিমবাংলার মানুষ চাইছে না তোমাদের কোনো কথা শুনতে। এখনো বুঝতে পারোনি? পশ্চিমবাংলার মানুষ চাইছে না। যে সন্ত্রাস তোমরা দিনের পর দিন করেছো, যেভাবে একজন যুবরাজ তিনি ভয় দেখাচ্ছেন মানুষকে, যেভাবে মুখ্যমন্ত্রী ধর্মতলা বললেন, যখন দিলীপ ঘোষ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ওই ভাষায় আক্রমণ করে, আমি আপনার থেকে কোনো প্রতিবাদ দেখিনি। হ্যাঁ, একেবারে আমি বলছি সমীর রায় একই রকম ভাবে দিলীপ ঘোষ শুধু প্রতিবাদ নয় তোমাদের মতো, আমরা গ্রেফতার দাবি করেছিলাম এই অনুষ্ঠানে। ও ঠিক যেমন আমি মনে করি বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক বলেছিলেন যে যারা দাঙ্গা করবে তাদের মাথা ভেঙে দেওয়া উচিত, ঠিক তেমন অমিত শাহ বলেছেন ক্রিমিনালদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবো। কি ভুল বলেছেন? আমি আবার ক্রিমিনালদেরটা কেটে এই সুদীপদের পলিটিক্স, যে পলিটিক্স আজকে 97-তে এসে ঠেকেছে, সেই পলিটিক্স বলেছিল ওই ক্রিমিনাল অংশটা কেটে অমিত শাহ বলেছেন উল্টো করে ঝুলিয়ে রাখবো। ঠিকই তো, ক্রিমিনালদের সম্পর্কে বলেছেন একেবারে স্পষ্ট করে মেনশন করে, সেইটা চেপে যাওয়া। আমি বলছি দিনের পর দিন এই মিথ্যার বেশাতি চলেছে সমীরদা, দিনের পর দিন। আমি বলছি ঠিক যেমন ওই মিথ্যাটা যে সিআরপিএফ ধাক্কা দিয়ে 81 বছরের বৃদ্ধকে মেরে ফেললো, নির্বাচন কমিশন একেবারে ব্রড লাইটে ফুটেজ দেখিয়ে দিল, ভদ্রলোকের ম্যাসিভ হার্ট অ্যাটাক পড়ে গেছেন, বাঁচাতে ছুটে আসছে সিআরপিএফ জওয়ান। হ্যাটস অফ ভারতের সেনাবাহিনী এবং সিআরপিএফ জওয়ান। এই মিথ্যাচার দিনের পর দিন করেছে এই রাজ্যের শাসক দল। লজ্জা, এবং সেই লজ্জা মানুষ 97-তে এনে ঠেকেছে। পঞ্চায়েত ভোটে যখন 20-22 জন মারা গেল, তারপরে আমরা শুনছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন গণতন্ত্রের জয় হলো। সবচেয়ে বড় মিথ্যাবাদী উনি, এটা আমরা দিনের পর দিন বলে গেছি, এবং যার জন্য আমরা ব্ল্যাকলিস্টেড টু দিস গভর্নমেন্ট। আমি তোমার ভালো লাগবে শুনলে, আগে নির্বাচনে যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে বলতেন দিদি ও দিদি, শুভেন্দু অধিকারী যখন বেগম বলে কথা বলতেন, প্রত্যেকটি সবাই বামপন্থা সমর্থক আমি বক্তৃতা শুরু করতাম বিজেপি এবং ওনাদের বিরুদ্ধে কথা বলে। 1 সেকেন্ড শেষ করি। কিন্তু আজকে যখন মোটা ভাই বলে বলেন, তুমি কখনো তোমাদের দলে বলেছো বডি শেমিং? বডি শেমিং ইট ইজ নট অ্যাকসেপ্টেড। তোমরা কি কখনো বলেছো? সুদীপের সমর্থনে বলি, মোটা ভাইটা গুজরাটিতে বড় ভাই, মোটা ভাইটা চেহারায় মোটা নয়, ওটা বাংলা আর গুজরাটি একটু গুলিয়ে যেতে পারে। অত্যন্ত আপত্তিকর, বদল কুটকুটটা অত্যন্ত বডি শেমিং। তুমি একদিন তোমার এই অনুষ্ঠানে করেছিলে যে ডেরেক ওব্রায়ান বলেছিল, শুনছেন স্টুডিও ডেরেক, 96 আওয়ার্সের মধ্যে এমন একটা ঘটতে চলেছে, মনে পড়ছে? তুমি আমাকে বলতে বলেছি। আমি বলছি এখন বর্ষিয়ার নেতা, তিনি বলছেন যে অমিত এবং নরেন্দ্র বলবো আমি, তাদের সম্মান জানাবো না। আমি বলছি কি সংস্কৃতি নিয়ে আসছি আমরা? তিনি তো মানে আমরা ছোটবেলায় বড় হয়েছি ডেরেক ওব্রায়ানের কুইজ শো দেখে। তিনি বলছেন যে আমি মুখ্যমন্ত্রীকে বলছেন এ দিদি, একই নিঃশ্বাসে বলো যে হদল কুতকুতে অ্যাকসেপ্টেবল না। হদল কুতকুতের অর্থ কি? অর্থ কি? তৃণমূল তার জাত দেখিয়ে দিয়েছে, একদম তৃণমূল তার জাত দেখিয়ে দিয়েছে, একদম। হদল কুতকুতের অর্থ দুর্যোধন দুঃশাসন কি মানে? মোটা তৃণমূল। আচ্ছা, আমি একটা অনলাইনে বলছি, আমি 2011 আমি বামপন্থা সমর্থক। আমি একটা জায়গায় গণনা কেন্দ্রের ভেতরে যদি গোলমাল হয়, সেটা পঙ্কজ দাদের এবং সুদীপদের দুপক্ষেরই অত্যন্ত দায়িত্বশীলভাবে নিয়ন্ত্রণ করা উচিত। তার কারণ আবার সেই ব্যারাকপুরে গন্ডগোলের খবর পাচ্ছি, সরাসরি যাবো, এ কি হচ্ছে?
Please, এখন কোনো কমেন্টস নাই। Please, আপনাদের কাছে হাত জোড় করছি এখন। দেখুন, একটা স্পষ্ট কথা বলার সময় এসছে, সেটা হচ্ছে আমাকে দেয়া সাক্ষাৎকারে শ্রমিক ভট্টাচার্য বারবার যেটাই জোর দিচ্ছিলেন সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি বদলের কথায়। একেবারে পশ্চিমবঙ্গে যে কদর্য রাজনৈতিক সংস্কৃতি চলছে, মানুষের গলার কণ্ঠরোধ করা, সমালোচকদের কণ্ঠরোধ করা এবং পাশাপাশি কুভাষা, সেইখান থেকে আমরা সত্যিই কি বেরোতে পারবো? এই 191 বিজেপির সামনে একটা সম্ভাবনার উন্মুক্ত প্রান্তর খুলে দিয়েছে যে আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিকে পাল্টাতে পারবো না পারবো না। আমি বলছি গণনা কেন্দ্রে যে পক্ষেরই হোক কোনো রং দেখার প্রয়োজন নেই, কিন্তু গণনা কেন্দ্রের ভেতরে এবং বাইরে রাজ্যে এই বিরাট পরিবর্তন, এই জনরায়ের যেন আমরা শুধু একটা সাংস্কৃতিক বার্তা দিতে পারি যে বিরোধীর গলা টেপা যায় না, বিরোধীকে বলতে দাও। আমি বলছি কোনো গানের সুর বাদ দিন, ডিজেও লাগবে না, রবীন্দ্রসঙ্গীতও লাগবে না, শুধু সুস্থভাবে গণতন্ত্রকে বাঁচতে দিন। যে সংস্কৃতি তৃণমূল আমদানি করেছে, বিজেপি সেই সংস্কৃতি থেকে যদি বেরোতে পারে কুর্নিশ। কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনাগুলো বিভিন্ন জায়গায় যে হিংসার চেহারা নিচ্ছে, আমার মনে হয় একদিকে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ তো বটেই, সমস্ত রাজনৈতিক দল, সব থেকে বেশি দায়িত্ব বিজেপির, তারপরে অবশ্যই তৃণমূল কংগ্রেস বৃহত্তর বিরোধী হিসেবে এইখানে কিন্তু লাগাম টানতে হবে, নয়তো পশ্চিমবঙ্গের সংস্কৃতির পক্ষে ভালো হয় না। তৃণমূলও বুঝতে পারেনি, 34 বছরের বামেরাও বুঝতে পারেনি যে একদিন মুঘল সাম্রাজ্যেরও পতন হয়েছিল, একদিন বামফ্রন্ট 34 বছর পর তার পতন হতে পারে। তৃণমূলও পরপর 4 বার চেয়ারে বসার স্বপ্ন নাও সফল হতে পারে। 3 বারের পর সরকার চলে গেলে তখন কিন্তু আমি বারবার বলতাম না, তৃণমূল নেতারা উঠতে বসতে স্টুডিওতে বলতেন ওই পোডিয়ামে দাঁড়িয়ে, স্বতঃস্ফূর্ত জনরোষ। আজকে ভাবুন তো, বিজেপি যদি এই শব্দবন্ধটাকে ব্যবহার করে আড়াল তৈরি করে স্বতঃস্ফূর্ত জনরোষ, যে যেখানে পাচ্ছে শুধু শাসক দল, প্রাক্তন হয়ে যাওয়া, সদ্য প্রাক্তন হয়ে যাওয়া শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের ওপর, কর্মীদের ওপর অত্যাচার নামিয়ে আনে। আমরা চাই না, আমরা তার বিরোধিতা করব এবং চাইবো যে একদম নতুন একটা সুস্থ সংস্কৃতির জন্ম হোক। শুধু শিল্প নয়, শিল্পের সম্ভাবনা তো আছেই। বাংলার সংস্কৃতি যেটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয় না, সেটা হচ্ছে ভোটের দিন মারপিট, খুনোখুনি, লাশ পড়া। সেই সংস্কৃতি থেকে যে উল্টো যাত্রাটা আমরা শুরু করেছি, আমি বিশ্বাস করি 2 দফার ভোট পশ্চিমবঙ্গে আমার জ্ঞানে, সাংবাদিকতার অভিজ্ঞতা শুধু নয়, আমার জ্ঞানে সেরা ভোট হয়েছে। সেই সংস্কৃতিটাকে আমরা পারবো না এগিয়ে নিয়ে যেতে? এই প্রশ্ন সবকটা রাজনৈতিক দলের কাছে থাকবে, বাঙালির কাছে, নিজেদের কাছে আরো বেশি করে থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.